তো একটি আদর্শ ফুলের পুষ্পবৃন্ত থাকে, পুষ্পাক্ষ থাকে আর পুষ্পস্তবক থাকে। পুষ্পবৃন্ত মানে ফুলের বোঁটা, যা দিয়ে ফুলটা গাছের যে অংশে হয়েছে সেখানে যুক্ত থাকে। পুষ্পাক্ষ হচ্ছে সেই অংশ যারা এই পুষ্পস্তবককে ধরে রাখে। আর পুষ্পস্তবক হচ্ছে যেগুলো আমরা জানি বৃতি, দলমণ্ডল, পুংস্তবক আর স্ত্রীস্তবক। তো এদেরকে আমরা প্রধান দুটো ভাগে ভাগ করি। একটাকে বলি সাহায্যকারী স্তবক, আর একটাকে বলি জনন স্তবক। সাহায্যকারী স্তবক অর্থাৎ বৃতি, দলমণ্ডল, আর জনন স্তবক হচ্ছে পুংস্তবক, যা পুংকেশর নিয়ে তৈরি, আর স্ত্রীস্তবক, যা গর্ভকেশর দিয়ে তৈরি। আমি একটা ছবি আঁকছি, ছবি দেখে অংশগুলো আবার চিহ্নিত করছি। এটা হলো পুষ্পাক্ষ, এটা হলো পুষ্পবৃন্ত বা ফুলের বোঁটা। আচ্ছা, এই যে দুটো আঁকলাম এটা হলো বৃতি। 5টা থাকে, আমি দুটো দেখাচ্ছি এখন। বিভিন্ন ফুলের ক্ষেত্রে এটা ভ্যারি করে। মেনলি আমরা আশেপাশে অধিকাংশ যে ফুলগুলো দেখি তাতে 5টা করে বৃতি অংশ পাই, তাদের বলে বৃত্তাংশ। 5টা বৃত্তাংশ নিয়ে তৈরি হয় বৃতি। আমি এখানে দুটো পাপড়ি এঁকেছি যারা দলমণ্ডল গঠন করে, এই যে দুটো। আচ্ছা, এরপরে যেটা আঁকছি আমি এটা 4টে আঁকছি। এই 4টেকে একত্রে বলছি পুংস্তবক। এই যে 4টে আঁকলাম এদেরকে বলছি পুংস্তবক। আর আর এই যে এটা আঁকলাম এটা হলো স্ত্রীস্তবক। আমি পুংস্তবক আর স্ত্রীস্তবকে একটু বড় করে আবার আঁকছি। এইটা হলো পরাগধানী আর এটা হলো পুংদণ্ড। এই গোটাটাকে বলে পুংকেশর। আবার বলছি, এই যে ফোলা মতো অংশটা হলো পরাগধানী, এখানে পরাগ রেণু তৈরি হয়। আর এই যে ডাঁটির মতো আঁকলাম এটা হলো পুংদণ্ড, যেটা পরাগধানীকে ধরে রাখে। আর এই দুটো মিলিয়ে যে এই যে স্ট্রাকচারটা কতকটা দেশলাই কাঠির সঙ্গে কম্পেয়ার করতে পারো। দেশলাই কাঠির কাঠি অংশ আর কালো মতো অংশটা যেটা বারুদ থাকে সেটাকে আমরা যদি পরাগধানী ভাবি, তো এই গঠনটা হলো গোটাটা একটা পুংকেশর একটা। তাহলে এখানে 4টে পুংকেশর আছে, তাহলে 4টে পুংকেশর নিয়ে তৈরি হয়েছে এই ফুলটার ক্ষেত্রে
এটা একটা কাল্পনিক ফুল এঁকেছি। এই ফুলটার ক্ষেত্রে ওই 4টে পুংকেশর নিয়ে তৈরি হয়েছে, তাহলে পুংস্তবক। তাহলে অনেকগুলো পুংকেশর নিয়ে তৈরি হলো পুংস্তবক। এবার স্ত্রীস্তবকের গঠনটা কি নিয়ে তৈরি হয়েছে একটু ডিটেলে দেখি। এই গঠনটা এবার আমি একটু ডিটেলে আঁকছি। এটা হলো ডিম্বাশয় বা গর্ভাশয়, এটা হলো গর্ভদণ্ড, আর এই জায়গাটা হচ্ছে গর্ভমুণ্ড। বিভিন্ন ফুলের ক্ষেত্রে গর্ভমুণ্ড বিভিন্ন রকম আকৃতি বা বিভিন্ন রকম শেপ আসে। তো এই গর্ভমুণ্ডতে পরাগ রেণু আসে, আমি এক্ষুনি সেগুলো আলোচনা করছি। তো এই 3টে অংশ নিয়ে হয়ে গেল স্ত্রীস্তবক। আচ্ছা, এবার এই স্ত্রীস্তবক আর এদিকে পুংস্তবক, এদেরকে আমরা কি বলেছি? ফুলের জনন স্তবক। এই যে জনন স্তবক, স্তবক শব্দটা একবার লিখে দিই। অর্থাৎ এই দুটো অংশ দিয়ে ফুল জনন করে, বা আরও ভালোভাবে বলতে গেলে যৌন জনন হয় এই দুটো অংশ দিয়ে। তো কিভাবে যৌন জননটা হয় সেটা তো আমরা জানবই, কিন্তু যৌন জননের আগে যে দুটো ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে জনন কোষ, যেটাকে আমরা বলছি গ্যামেট, সেগুলো কিভাবে তৈরি হয় আগে সেটা জেনে নিই একটু। এটা খুব ডিটেল নেই, আমি তবু একটু ধারণা দিচ্ছি। জনন কোষ বা গ্যামেট ফুলের ক্ষেত্রে প্রথম কথা হচ্ছে এই যে পরাগধানী, এই পরাগধানীর ভেতরটা কেমন দেখতে হয় আমি একবার দেখাচ্ছি। এটা সাঁতরার বইয়ে আছে, আমি সাঁতরার বইয়েরই একটা ছবি দেখাচ্ছি, যে কোনো বই এই ছবিটা আছে, আমি বইয়ের ছবিটাই এই মুহূর্তে দেখাচ্ছি জাস্ট সুবিধের জন্য। তো আমরা এটাকে পরাগধানী বলেছিলাম, এবার বইয়ের ছবিটায় যাই। এই পরাগধানীটাকে আরও ডিটেলে দেখিয়েছে। তাহলে এই পরাগধানীর মধ্যে এই রকম অংশ থাকে, এই যে এইগুলোকে আমরা বলছি পরাগথলি। তাহলে কটা পরাগথলি আছে? 1, 2, 3, 4টে। এই যে 4টে পরাগথলি আছে, এই 4টে পরাগথলির ভেতরে কি তৈরি হচ্ছে? পরাগরেণু। পরাগরেণু তাহলে কেমন দেখতে হয়? পরাগরেণু জেনারেলি এইরকম দেখতে হয়, এরকম গায়ে কাঁটা কাঁটা মতো এরকম হয়, এইগুলোকে পরাগরেণু এরকম দেখতে লাগে। তাহলে পরাগরেণু উৎপন্ন হয় কোথায়? পরাগধানীতে। পরাগধানী মানে এইটা, এই পরাগধানীতে এরকম অসংখ্য পরাগরেণু তৈরি হয়। যে পদ্ধতিতে তৈরি হয় সেটা হলো মিওসিস পদ্ধতি, মিওসিস কোষ বিভাজন পদ্ধতি। এই পরাগরেণুর ভেতরে একটা নিউক্লিয়াস থাকে। উঁচু ক্লাসে 12-এর ক্ষেত্রে দেখবে নিউক্লিয়াসটা আবার বিভাজিত হয়ে আর একটা ছোটো নিউক্লিয়াস তৈরি করে। আমি সেই জটিলতাটা এই মুহূর্তে যাচ্ছি না, আপাতত একটা নিউক্লিয়াস হিসেবেই ভাবো। তো এই পরাগরেণুর ভেতরের যে নিউক্লিয়াস, এই পরাগরেণুটা কোথায় এসে পড়ে? আমি এখনও কিন্তু পুং গ্যামেট কথাটা বলিনি। এই পরাগরেণু হ্যাপ্লয়েড প্রকৃতির হয়। হ্যাপ্লয়েড মানে এন। আমি ব্যাপারটা আরেকটু বলে দিচ্ছি। অর্থাৎ আমি এই যে গাছটার কথা উদাহরণ দিচ্ছি, এই যে ফুল গাছটা, এই গাছটার যদি দেহকোষে ক্রোমোজোম সংখ্যা, আমি উদাহরণ হিসেবে দিচ্ছি, 20 হয় ধরছি, তাহলে 2n বা ডিপ্লয়েড 2n হলো 20।
তাহলে এই গাছটার ফুলের পাপড়ি, পাতা, কাণ্ডের অংশ, ডালপালার অংশ, মূলের অংশ, সব জায়গার যে দেহকোষ, সমস্ত জায়গায় ক্রোমোজোম 20 পাবো। কিন্তু এই ফুলের যে পরাগ রেণু, যেটা এই পরাগধানীতে তৈরি হয়েছে, এই পরাগ রেণুর ক্রোমোজোম নাম্বার, মানে এই পরাগ রেণুর এইটা নিউক্লিয়াস, সেই নিউক্লিয়াসের মধ্যে কতগুলো ক্রোমোজোম পাবো? এন প্রকৃতির, অর্থাৎ 10টা পাবো। কেন? কারণ এগুলো মিওসিস পদ্ধতিতে তৈরি হয়েছে। আর মিওসিস কোষ বিভাজনে আমরা জানি যে ক্রোমোজোম নাম্বার অর্ধেক হয়ে যায় অপত্যে। তাহলে এইটুকু আশা করি বোঝা গেছে। তো এই ডিপ্লয়েড দেহকোষ থেকে হ্যাপ্লয়েড পরাগরেণু তৈরি হলো। এই পরাগরেণু কোথায় এসে পড়ে? ফুলের গর্ভমুণ্ডে, এই যে এইখানে। এটা কিভাবে আসে? আমরা জানি পরাগ মিলনের জন্য অনেক রকম পোকামাকড় থাকতে পারে, বাতাসের মাধ্যমে ভেসে আসতে পারে। তো সেগুলো হচ্ছে পরাগযোগের টেকনিক, সেগুলো আমরা একটু পরে আলোচনা করবো। আগে পরাগ মিলনটা আলোচনা হয়ে যাক, তাহলেই ব্যাপারটা ক্লিয়ার হবে। তো এই গর্ভমুণ্ডে পরাগরেণু এলো। তো আমরা এবার স্ত্রীস্তবকের গঠনটা একটু জেনে নিই। স্ত্রীস্তবকের এই 3টে অংশের মধ্যে ডিম্বাশয় যেটা খুব ইম্পর্টেন্ট অংশ, কারণ ডিম্বাশয় পরাগ মিলনের পর বা নিষেকের পর ডিম্বাশয় ফলে রূপান্তরিত হয়। নিষেকের পর ফলে রূপান্তরিত হয়, অর্থাৎ আমরা যে এখন আম খাচ্ছি, এই আমটা নিষেক হয়েছে বলেই ফলে রূপান্তরিত হয়েছে, এবং সেটাই আমরা ফলের অংশটা খাচ্ছি, মানে শ্বাস অংশটা যেটা। তো ডিম্বাশয়ের ভেতরটা যদি এবার একটু বড় করে আঁকতে চাই, ডিম্বাশয়ের ভেতরের গঠনটা